বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। বর্ষার বিকেলটা যেন পুরো শহরটাকেই ভিজিয়ে দিচ্ছিল, অথচ বাড়ির বারান্দায় বসে থাকা ওই মেয়েটার চোখ ছিল আরও বেশি স্যাঁতস্যাঁতে। নাম তার ছিল নন্দিতা গু। একটা নাম শুনলেই যে কারো মনে হয় খুব সোজাসাপটা শান্ত মেয়ে, কিন্তু যে ছেলেটার জন্য তার মন কাঁদে, তার চোখের পানি শুকায় না, সে জানে নন্দিতা আসলে আগুন। একটা নরম আগুনায়া ছুঁয়ে গেলে পড়ে না, অথচ গলে যায় মনটার মাঝের জন্য এতসব। সে ছেলেটার নাম আর্য। মধ্যবিত্ত এক পরিবারের ছেলে, বাবার সাইকেলের দোকানে বসে দোকান সামলানোই তার নিত্যদিনের কাজ। আর নন্দিতা, তার বাবা ছিল শহরের নামকরা স্কুলের প্রধান শিক্ষক, আর মা ছিল একজন লেখিকায়। বাড়িতে শিল্প আর শুদ্ধতার আলো ঝলমল করে, সেখানে আর্যর মতো ছেলের জায়গা কই, কিন্তু মন তো আর এসব মানে না। প্রথম দেখা হয়েছিল এক সন্ধ্যায় শহরের শেষ প্রান্তে একটা মেলাতে, খুব ভিড়, কিন্তু সেই ভিড়েই হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল আর নন্দিতার ডান হাতটা কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে কেঁপে উঠেছিল। আর্য তখন এক হাতে বাতাস করছিল পাখার মতন করে, তখন তার হাতটাই নন্দিতার হাতে লেগেছিল। সরি, আর্য বলেছিল নরম কণ্ঠেক্ষুনি। নন্দিতা বলেছিল, ও আপনি ঠিক আছেন তো? সেই কথার মধ্যে কি ছিল জানে না, তবে তারপর আর্যর চোখ আর ফিরে যেতে পারল না। তারপর শুরু হলো দেখা। হতো পুকুর ঘাটে, যেখানে নন্দিতা প্রতিদিন বিকেলে বসত বই হাতে। আর্য ছুতো খুঁজে খুঁজে যেত সেখানে। একদিন নন্দিতা হেসে বলেছিল, আপনার কি কোনো কাজ নেই? আর্য হেসে বলেছিল, ও আছে তো, আপনার পাশে বসে আপনাকে দেখাবো। এইসব লুকিয়ে দেখা কথা বলায় কেটে গেছিল প্রায় 6 মাস। নন্দিতা একদিন আর্যকে বলল, ও আমার বাবা কিছু সন্দেহ করছে। আর্য চুপ করে থাকল, কিন্তু তার মুখে তখনও একটা অদ্ভুত নির্ভরতা ছিল, যেন সে কোনো ভয় পায় না। সে বলেছিল, তোমার বাবাকে যদি একদিন সামনে দাঁড়িয়ে বলতে পারি আমি তোমায় ভালোবাসি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন তো এত সহজ হয় না। তারপরের দিনগুলো যেন একটা যুদ্ধের দিন হয়ে উঠল। নন্দিতার ফোন কেড়ে নেওয়া হলো, তার বাইরে যাওয়া বন্ধ করালো। এমনকি একদিন ওর বাবা বলেছিল, তুই যদি ওই ছেলেটার সাথে আবার কথা বলিস তাহলে এই বাড়ি থেকে তোকে বের করে দেব। আর্যর দিকেও কম ছিল না। দোকানের ভেতরে বসে বসে লোকের নানা কথা শুনত। ওই ছেলেটা এখন বড়লোকের মেয়েকে পটাচ্ছে, দেখবি কোনোদিন থানায় যেতে হবে কি। তবে সবচেয়ে বড় কথা, সে জানত তার ভালোবাসা ঠুনকো নয়। নন্দিতা কোনোদিনও শুধু চোখের প্রেম নয়, সে ভালোবাসে হৃদয়ের গভীর থেকে। একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হতেই নন্দিতা বারান্দায় দাঁড়িয়ে দেখে রিকশার উপর ভিজে যাচ্ছে আর্য। তার হাতে একটা চিরকুট ছুঁড়ে দেয়, ভেবো না পালিয়ে যাব, একদিন সামনে দাঁড়িয়ে তোমার বাবার চোখে চোখ রেখে বলবো আমি তোমার যোগ্য। নন্দিতার মনটা তখন কাঁপতে কাঁপতে ভিজে গিয়েছিল সেই বৃষ্টির সাথে। সেই রাতে প্রথমবার সে জানালো মাকে সবকিছু, আর মা অবাক হয়ে শুধু বলেছিলেন, যদি ওর চোখে ভরসা দেখিস তাহলে আর ভয় কিসের। এই কথা যেন যেন সাহস জুগিয়েছিল নন্দিতাকে। পরদিন সকালে নিজের বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি আর্যকে ভালোবাসি। বাড়িতে যেন বিস্ফোরণ হলো সেই শব্দে, আর বাবার চোখ লাল হয়ে গিয়েছিল। তুই কি পাগল? এক সাইকেল মেকানিকের সাথে প্রেম করিস? কিন্তু নন্দিতার কণ্ঠে কোনো কাঁপন ছিল না। সে মেকানিক হলেও মনটা সোনার, আর আপনার মতো শিক্ষিত না হলেও সে আমার চোখের ভাষা বোঝে কি। এরপর যেটা ঘটল সেটা ছিল আগুনের প্রথম লেলিহান শিখা। আর্যকে ডেকে পাঠানো হলো বাড়িতে। তাকে দেখে অবাক হয়েছিল সবাই। সে একজোড়া সাদা পাঞ্জাবি পরে এসেছিল, চোখে ছিল অবিচল আত্মবিশ্বাস। নন্দিতার বাবা তার দিকে তাকিয়ে বলেছিলেন, তুই কিভাবে ভাবিস তুই আমার মেয়েকে বিয়ে করবি? আর্যর জবাব ছিল, আমি ভাবি না, আমি বিশ্বাস করি। ও আমার জীবন আর আমি ওর আশা। যদি আপনি না চান আমি জোর করব না, কিন্তু আমি কোনোদিন পিছু হটব না। এই কথায় যেন সবাই থমকে গিয়েছিল। কিন্তু সেই রাতেই নন্দিতাকে নিয়ে চলে গিয়েছিল মা তার মামার বাড়ি, যেখান থেকে মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল। আর্য যেন যেন হাওয়া হয়ে গিয়েছিল। কারো কাছে কিছু না বলে সে তার নিজের একমনে দোকান চালাত, কিন্তু তার চেহারায় সেই পুরনো দীপ্তি নেই। রাতে বাড়ির ছাদে উঠে বসে থাকত আর গান গাইত চুপি চুপি, তুই যে আমার। এই গানের সুরে যেন শহরের বাতাস ভারী হয়ে উঠত। একদিন হঠাৎ করে একটা চিঠি এসে পৌঁছালো। নন্দিতার লেখা চিঠিতে লেখা ছিল, আমি জানি তুমি আজও অপেক্ষা করছো, আর আমি আজও ভালোবাসি তোমাকে। আমার বিয়ে ঠিক করে দিয়েছে, কিন্তু আমি জানি আমি পালাতে পারব। এই চিঠি পড়ে আর্য যেন বাঁচার আশা পেল। আর শুরু হলো প্রস্তুতি। চুপি চুপি ঠিক করা হলো সেই রাত, যেদিন নন্দিতা পালিয়ে আসবে, তাদের ভালোবাসার আগুনে পুড়িয়ে দেবে সব বন্ধন। সেই রাতে বৃষ্টির শব্দ ছিল অস্বাভাবিক জোরালো, চারিদিকে কেবল একটাই সুর,
প্রকৃতি যেন কিছু একটা জানে বা আন্দাজ করতে পারছে। রাত 12টা পেরোনোর আগেই নন্দিতা তার মামাবাড়ির ঘরের জানালার ছিটকিনি খুলে বাইরে তাকালো। তার চোখে ছিল জল আর বুকের ভেতর অদ্ভুত এক ভয় পাওয়া কণ্ঠে সে বলল নিজের মনেই, ও আর্য আসবে তো? অথচ সে জানত আর্য কথা দিলে সে আসবেই, একটাও বৃষ্টির ফোঁটা তাকে থামাতে পারবে না। একটা পুরনো রিকশা এসে দাঁড়ালো ঠিক গলি ঘুরে পেছনের বারান্দার নিচে। গায়ে হুড তোলা ছেলেটা নামল আর হাতে একটা ছোট ব্যাগ। নন্দিতার ঘরের নিচে দাঁড়িয়ে কাপা কাপা গলায় ডাক দিল, নন্দিতা তুমি প্রস্তুত তো? উত্তরে জানালার ফাঁক দিয়ে একটা সাদা ওড়না ভেসে উঠল। তারপর নিঃশব্দে দরজা খোলার শব্দ আর কিচিরমিচির পায়ের আওয়াজ। নন্দিতা ধীরে ধীরে রিকশার দিকে এগিয়ে এলো। পরনে সাদা লালের ছাপা একটা সালোয়ার, চোখে চশমা আর মুখে ভয়ের ছায়া, অথচ চোখ দুটো দীপ্তিতে ভরা। আর্য তাকে দেখে বলল, তুমি এসেছ, আমি জানতাম, চলো। নন্দিতা বলল। দুজনে একে অপরের হাত ধরে উঠল রিকশায়। সেই হাত ধরা ছিল কাপা কাপা অথচ ভরসায় ভরপুর। রিকশা চলল আর পেছনের শহরের আলোধারিতে হারিয়ে গেল তাদের পুরনো পরিচিত জীবন। গন্তব্য ছিল আর্যর বন্ধু জয়ন্তর বাড়ি। শহর থেকে দূরে একটা শান্ত পাড়ায়। সেই জায়গায় আগে থেকেই সব ঠিক করা ছিল। জয়ন্তর মা ছিলেন অসাধারণ মানুষ, যিনি সব শুনে বলেছিলেন, খুব ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সমাজের ভয় পাইও না মাগু। সেই রাতে তারা বাড়িতে ঢুকে চুপচাপ একটা ঘরে বসে থাকল। বাইরে বৃষ্টি পড়ছিল আর ভেতরে নন্দিতা এক কাপ চায়ে চুমুক দিচ্ছিল। হঠাৎ করেই আর্য বলল, তুমি ভয় পাচ্ছ? নন্দিতা একটু চমকে তাকালো, তার চোখে জল। ভয় পাইনি বললে মিথ্যে বলবো, তবে তোমার চোখে যে বিশ্বাস দেখি সেটা ভরসা দেয়। সেই মুহূর্তে দুজনের মধ্যকার এক নিঃশব্দ চুক্তি হয়েছিল, তারা লড়বে ভালোবাসার জন্য। পরদিন সকালেই জয়ন্তর মার পরামর্শে তারা গেল এক সমাজসেবক নারীর কাছে, যিনি এমন অনেক প্রেমিক জুটিকে বাঁচিয়ে তুলেছেন। তিনি বললেন, তোমরা বিয়ের জন্য কোর্ট ম্যারেজের আবেদন করো, আমি সাহায্য করব। সেই শুরু লড়াইয়ের। তারা দুজনে মিলে সমস্ত কাগজপত্র ঠিক করতে লাগলো। তবু নন্দিতার মন মাঝে মাঝে কাঁপত, কারণ সে জানত তার বাবার রাগ অগ্নির মতো, সে কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু প্রতিবার আর্যর হাত ধরলেই সে সাহস পেয়ে যেত। আর্য বলতো, ভালোবাসা যদি শক্তি হয় তবে সবকিছু পেরিয়ে আসতে পারব। 3 দিন পর কোর্ট ম্যারেজ হলো। সেখানে সাক্ষী ছিলেন জয়ন্ত আর তার মা। সাদা শাড়িতে নন্দিতা আর পাঞ্জাবি পাজামা পরে আর্য পাশে দাঁড়িয়ে চুপচাপ বিয়ে করল। কোনো মণ্ডপ না, ফুল না, বাজনা, ছিল কেবল ভালোবাসার স্বাক্ষর। বিয়ের পর সেই রাতে জয়ন্তর মা নন্দিতাকে বলল, এই সংসার নতুন মাটি তোমার, তুমি চাষ করতে পারো ভালোবাসা দিয়ে। নন্দিতা সেদিন প্রথমবার নিজের নামের পাশে আর্যর স্ত্রী ভাবতে পারল। কিন্তু সুখ চিরকাল শান্ত থাকে না। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শহরে আগুন ছড়িয়ে পড়ল। নন্দিতার বাবা প্রথমে থানায় গেলেন মামলা করতে। পুলিশ বাড়িতে গিয়ে খুঁজল তাদের, কিন্তু জয়ন্তর বাবা ছিলেন প্রভাবশালী, সেই সূত্রে তারা রক্ষা পেল। নন্দিতার মা এসে একদিন দেখা করলেন, মেয়ের চোখে চোখ রেখে বললেন, তুই যদি সুখী থাকিস তবে এই পৃথিবী কিছু করতে পারবে না। নন্দিতা মায়ের চোখে জল দেখল, তার সেই নরম বুকের মাঝে হাহাকার, কিন্তু মুখে শুধু আশীর্বাদ। এরপর আর্য একটা নতুন চাকরির সন্ধান পেল জয়ন্তর সাহায্যে। একটা ইলেকট্রনিক্স কোম্পানির টেকনিক্যাল সাপোর্ট পদে কাজ পেল। মাইনেও খুব বেশি না, তবে এতেই ছোট সংসারে চলত। নন্দিতা তখন রাত কাপড় কাচত, কিন্তু চোখে মুখে অদ্ভুত শান্তি ছিল, কারণ প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে আর্যর মুখ দেখে বলতো, তোমাকে ছাড়া এই জীবন আমি কোনোদিন ভাবিনি। তাদের ভালোবাসা যেন এক অনন্ত নদীর মতন বয়ে চলছিল। অথচ সমাজ এখনো থেমে নেই। রাস্তায় হাঁটলে কেউ ফিসফিস করে, ওই যে পালিয়ে বিয়ে করা মেয়েটা। কেউ কেউ বলতো, ভবিষ্যৎ নেই এদের। তবে তারা কারো কথা কানে নিত না, কারণ তাদের কান ছিল একে অপরের বুকের শব্দ শুনতে ব্যস্ত। একদিন হঠাৎ করে একটা চিঠি এলো নন্দিতার বাবার কাছ থেকে। লেখা ছিল, তোর মা অসুস্থ, খুব দ্রুত আয়, দেখতে চাই। ওই চিঠি হাতে নিয়েই নন্দিতা কেঁদে ফেলল। আর্য বলল, তুমি যাও, আমি তোমার সঙ্গে যাবগু। সেই প্রথম তারা একসাথে ফিরল সেই শহরে যেখান থেকে পালিয়েছিল নন্দিতা। কিন্তু এবার আর ভয় ছিল না, হাতে ছিল সিঁদুর আর কপালে ছিল আত্মবিশ্বাস। তাদের দেখে সবাই চুপ হয়ে গিয়েছিল। মা চোখ ভিজিয়ে বললেন, তোর মুখে সুখের ছায়া দেখছি মাগু। কিন্তু বাবা চুপচাপ পাশের ঘরে বসেছিলেন। অনেক অনুরোধেও তিনি দেখা করলেন না। শেষমেশ নন্দিতা নিজেই ঘরে গিয়ে বাবার পায়ে হাত রাখল, বলল, বাবা, আমি দোষ করিনি, ভালোবেসেছি। এটা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। বাবা কিছু বললেন না, কেবল জানালার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু তার চোখে যে জল সেটুকু নন্দিতা দেখে ফেলল। সেই দিনের পর তারা ফিরে গেল তাদের ছোট বাসায়, ভালোবাসার ঘরে। তারপর এক এক করে কেটে যেতে লাগলো দিন, মাস, বছর। তাদের ভালোবাসা আর আগুনে পুড়ল না, বরং সেই আগুন আলো হয়ে তাদের ঘর উজ্জ্বল করে দিল। একদিন আর্য ঘরে ফিরে এসে বলল, তোমাকে একটা সারপ্রাইজ আছে। নন্দিতা হেসে বলল, কি? আর্য তার হাতে একটি ছোট বাক্স ধরিয়ে দিল। ভেতরে ছিল একটি সোনার চুড়ি। আর্য বলল, এটা তোমার জন্য, এই প্রথম নিজের টাকায় কিছু কিনলাম তোমার জন্য। নন্দিতা সেই চুড়ি হাতে নিয়েই কেঁদে ফেলল, বলল, তোমার ভালোবাসার চেয়ে দামি তো কিছুই নেই।
আর্য তার দিকে তাকিয়ে শুধু বলল, খুব ভালোবাসা আগুন হতে পারে, তবে সেটা পোড়ানোর জন্য নয়, আলো হয়ে পথ দেখানোর জন্য। দিনগুলো যেন সোনালি দুপুরে ঢেকে যাচ্ছিল, আর নন্দিতা ও আর্যর জীবনের ছোট্ট ছাদের নিচে এক একটা সকাল মানে ছিল এক একটা নতুন শুরু। নন্দিতা ঘুম থেকে উঠে হেসে বলে উঠত, চা খাবা? আর আর্য বালিশে মুখ গুজে বলতো, তুই না থাকলে এই জীবনটাই হতো না গে। ওদের ভালোবাসার এই আলপনা যেমন সহজ ছিল না, তেমনি অগাধ আত্মবিশ্বাসে ভরা ছিল। বিয়ের 1 বছর পার হয়ে গেছে তাদের সংসারে অল্প টাকায় চলা। পুরনো বাসায় ছোট রান্নাঘর, আর বাজার থেকে ফেরার সময় 2টো ডিম নিয়ে কি আজ তো একটু রকমারি হবে কি, এইসব নিয়েই চলছিল ওদের ভুবন। অথচ সেই ছোট ছোট মুহূর্তেই লুকিয়েছিল বিশাল বিশাল ভালোবাসার পাহাড়। একদিন বিকেলে অফিস থেকে ফিরে আর্য চুপ করে বসেছিল। নন্দিতা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আর্য বলল, আজ আমাদের অফিসে ম্যানেজার বলল কোম্পানি আর চালানো যাচ্ছে না, তোমাদের ছাঁটাই করতে হবে। কি? এই কথা শুনে নন্দিতার মুখটা ধপ করে পড়ে গেল, কিন্তু মুখে হাসি রেখে বলল, চিন্তা করো না, তুমি আবার দাঁড়াবে, আমরা আছি না। সেই রাতটা ছিল একটা যুদ্ধের রাত। দুজনেই জানত এই শহরে নতুন করে শুরু করা সহজ নয়, কিন্তু দুজনেই জানত তারা একসঙ্গে। তাই সব সম্ভব পরদিন থেকেই আর্য চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়ল, এবং নন্দিতা শুরু করল ঘরে বসে হস্তশিল্পের কাজ, মাটির প্রদীপ, রাখি বানানো আর সেগুলো অনলাইনে বিক্রি করা। সেই সময় জয়ন্ত সাহায্য করল একটি অনলাইন পেজ খুলতে। ধীরে ধীরে সেই পেজে অর্ডার আসতে লাগলো। লোকেরা বলল, দিদির বানানো জিনিসে মায়ের গন্ধ পাই। এই প্রশংসায় নন্দিতার চোখে জল এসে যেত। সে বলতো, তোমার জন্যই তো আর্য, তুমি যদি ভরসা না দিতে তাহলে আমি সাহসী পেতাম না। আর্য তখন একটা ওয়ার্কশপে সাময়িক কাজ পায়। হাতে কাটার যন্ত্র নিয়ে সে যখন ঘরে ফিরত তখন হাত দুটো কেটে কেটে লাল হয়ে থাকত, আর নন্দিতা সেই হাতে চুপচাপ ফ্রিজ থেকে বরফ এনে লাগাত। দুজনের এই বোঝাপড়ায় ভালোবাসা যেন আরও ঘন হয়ে উঠত। একদিন রাতে দুজনে ছাদে বসেছিল। নন্দিতা আর্যর কাঁধে মাথা রেখে বলল, তুমি জানো, আমি আগে ভয় পেতাম জীবনটাকে, কিন্তু এখন মনে হয় যতই যুদ্ধ হোক, যদি তুমি পাশে থাকো আমি সব পারবো। আর্য বলল, তুই পাশে থাকলেই এই পৃথিবী জিতে নিতে পারি। এই সময় একটা ঘটনা ঘটে যা তাদের ভালোবাসাকে নতুন এক মাত্রায় নিয়ে যায়। নন্দিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা দেখা দেয়। চিকিৎসক বললেন মা হতে চলেছেন। কি? এই কথায় যেন পৃথিবী থমকে গেল। দুজনেই তাকিয়ে রইল একে অপরের দিকে। আর্য প্রথমে কিছু বলতে পারেনি, তার চোখে জল। নন্দিতা বলল, তুমি খুশি তো? আর্য তখন নন্দিতার কপালে চুমু খেয়ে বলল, তুই আমার জীবন, এখন তুই আমার পৃথিবী। সেই রাত তারা ঘুমল না, শুধু একে অপরকে জড়িয়ে ধরে গল্প করল, স্বপ্ন আঁকালো। গর্ভাবস্থার সময়টা খুব সহজ ছিল না, কারণ তখন আর্যর কাজও অনিশ্চিত ছিল, আর নন্দিতা পুরোপুরি ঘরের ভেতর বন্দী হয়ে গিয়েছিল। তারপরও আর্য চেষ্টার কোনো ত্রুটি রাখত না। সে মাঝরাতে উঠে নন্দিতার মাথায় হাত রাখত, হেঁচকি উঠলে জল এনে দিত, আর নন্দিতা মাঝে মাঝে বলতো, তোমার কপাল দেখে মনে হয় আমরা সব ঠিক করব। 9 মাস পরে তাদের ঘরে এক ফুটফুটে মেয়ে নাম রাখা হলো অরুণা। সূর্যের প্রথম আলোর মতো সে যেন আলোকিত করল ওদের জীবন। নন্দিতা যখন মেয়েকে কোলে নিল তখন বলল, এই ছোট মুখটা দেখতে গিয়েই তো এতটা পথ পাড়ি দিলাম। আর্য মেয়ের ছোট আঙুলে আঙুল ছুঁয়ে বলল, ভালোবাসা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন এটা 3 জনের গল্প। 3 জনের এই নতুন সংসার আবারও শুরু হলো নতুন করে। ছোট ঘরেই নতুন বিছানা, ছোট টেবিলে 3টা প্লেট, একটাই চামচ, একটা পানির জগ, অথচ সুখ যেন পুরো ঘর জুড়ে ছড়িয়েছিল। নন্দিতা মেয়েকে কোলে নিয়ে আর্যর জন্য চা বানাতো, আর মেয়ে তখন বিছানায় হামাগুড়ি দিয়ে বাবার দিকে তাকিয়ে হাত ছুড়ত। এক সন্ধ্যায় আর্য অফিস থেকে ফিরছে, মেয়েটা প্রথম বলল, বাবা গু। আর্য চমকে উঠে বলল, সে কি? আমার মেয়ে কথা বলছে। নন্দিতা হেসে বলল, তোমার মেয়েও তোমার মতোই জেদি হবে, দেখো গু। সেই সময় আর্যর বন্ধু জয়ন্ত আর তার স্ত্রী এলো দেখা করতে। তারা বলল, তোমাদের এই সংসার দেখে মনে হয় ভালোবাসা হেরে যায় না কি? জয়ন্তর স্ত্রীর কোলে নিয়ে নন্দিতার মেয়ে হাসছিল, আর আশপাশের বাতাস যেন খুশিতে ভরে যাচ্ছিল। কিন্তু এই খুশি খুব বেশি দিন স্থায়ী হল না। হঠাৎ একদিন আর্যর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, যাকে তারা অনেক বছর আগে দেখেনি, কারণ পরিবার আর্যকে ত্যাগ করেছিল প্রেমের কারণে। কিন্তু এখন মা চেয়েছেন ছেলেকে দেখতে। আর্য ছুটে গেছে দেখা করতে। মা তার হাত ধরে বলেছিলেন, তুই তো আমার ছেলে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সেই দিন রাতে আর্য ফিরে এসে বলেছিল, তুই চাইলে আমরা ওখানে গিয়ে কিছুদিন থাকতে পারি। নন্দিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার ছায়া, তুমি যেখানে যাবা আমি সেখানেই গু। আর্যর মায়ের অসুস্থতার কারণে তারা কয়েক সপ্তাহের জন্য গ্রামে চলে এসেছিল। ছোট্ট একটা পুরনো বাড়ির ভেতর ছাদ ফুঁড়ে ঢোকে চাঁদের আলো, পেছনের উঠোনে নারকেল গাছ আর খেজুরের পাতায় হাওয়া খেলত। প্রতিদিন সন্ধ্যা হলে গ্রামে হেঁটে বেড়াতো অরুণা, হাতে করে মায়ের আঁচল ধরে। আর্য পাশে হাঁটত, নরম কণ্ঠে বলতো, এই গন্ধটা মনে করিয়ে দেয় ছোটবেলা।
নন্দিতা গ্রামের জীবনকে সহজ করে নিয়েছিল। ভোরে উঠে কুয়োর জল তুলে মাশাশুড়ির মাথায় তেল মালিশ করত, রাতে হারিকেনের আলোয় মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়াত। এমন দিনে একদিন গ্রামের পঞ্চায়েত সভায় ঘোষণা করা হলো একটা নতুন স্কুল খোলা হবে আর শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুনে নন্দিতা বলল, আমি চেষ্টা করি। আর্য অবাক হয়ে বলল, তুই তো তোদের শহরের স্কুলে পড়িয়েছিস, তোর তো অভিজ্ঞতা আছেই। তারপরই শুরু হলো প্রস্তুতি। 5 দিন পরে পঞ্চায়েত ভবনে ইন্টারভিউ হলো। জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী কি করেন? নন্দিতা বলল, মেকানিক, কিন্তু এখন ব্যবসার পরিকল্পনায় আছে। আপনি কি স্কুলে নিয়মিত আসতে পারবেন? আমার একটা ছোট বাচ্চা আছে, তবে ওর বাবা আছেন ওর খেয়াল রাখার জন্য। এই উত্তরের ভেতরেই ছিল আত্মবিশ্বাস। 1 সপ্তাহ পর চিঠি এলো, নন্দিতা চাকরিতে নির্বাচিত হয়েছে। আনন্দে আর্যর মুখ হাসিতে ঝলমল করে উঠল। বলল, তুই আমাদের ঘরকে আলোর পথ দেখিয়ে দিচ্ছিস। নন্দিতা মাথা নিচু করে বলল, তুমি না থাকলে আমি তো পথ চিনতেই পারতাম না। কিন্তু নতুন কাজ শুরু হতেই জীবনে নতুন এক চ্যালেঞ্জ এলো। গ্রামে কিছু মানুষ নানারকম কথা ছড়াতে লাগলো, কি ছোট বুটা বেশি শিক্ষিত, কি ওর নাকি শহরে পালিয়ে বিয়ে, কি ও ছেলে মানুষ করে কোনো শিক্ষা দেবে। এই কথাগুলো কানে যেত, কিন্তু মুখে কিছু বলতো না নন্দিতা। তবে ভেতরে একটা চাপা জেদ জন্ম নিয়েছিল। সে চুপচাপ নিজের কাজ করে যেত। স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে গান শেখাতো, আ ক খ শেখাতো, চকলেট দিয়ে মন ভোলাতো। সেই দৃশ্য দেখে গ্রামের মানুষ ধীরে ধীরে বলতো, খুব ভালোই পড়ায়। মারা বলতো, আমার ছেলে তোকে ছাড়া কিছু বোঝেই না। এই সময়ে একদিন সন্ধ্যায় আর্য এসে বলল, তুই তো এখন পুরো মাস্টারমশাই। আর তুই? নন্দিতা জিজ্ঞেস করল, তুই নিজের দোকান খুলবি না? আর্য মাথা নিচু করে বলল, পুঁজি নেই, লোকেরা ধার দিতে চায় না। তুই ব্যবসার জন্য এখনো লজ্জা পাচ্ছিস? না, তবে মানুষ এখনো ভাবে পালিয়ে বিয়ে করা মানেই দায়িত্ব ছাড়া। এই কথা শুনে নন্দিতার মন কেঁপে উঠল। সে বলল, ভালোবাসা মানে শুধু ফুল চিঠি না, ভালোবাসা মানে পাশে থাকা সব সময়ে। তুই চাইলে আমি আমার মাইনের একটা অংশ বাঁচিয়ে দেব। আমরা একটা করে ইট রাখব প্রতিদিন, একটা করে স্বপ্ন গড়ব প্রতিদিন। এই স্বপ্নের কথা শুনে আর্যর চোখে জল এলে। তারপর তারা দুজনে রাত জেগে বসে প্ল্যান করল। গ্রামের পাশে একটা ছোট ঘর ভাড়া নিয়ে মোবাইল ও যন্ত্রাংশ সারানোর দোকান দিবে। জয়ন্তের সঙ্গে যোগাযোগ করে কিছু যন্ত্রপাতি আনানো হলো। দোকানের নাম রাখা হলো নন্দার্য সার্ভিস। সেই নামেই একটা ব্যানার তৈরি হলো, নীলসাদা রঙে লেখা, যেন মেঘ আর আকাশ একসাথে গল্প বলছে। প্রথম দিন দোকান খোলার সময় নন্দিতা নিজ হাতে প্রদীপ জ্বালালো। অরুণা পাড়ার বাচ্চাদের সঙ্গে বলল, আমার বাবার দোকান, কি এখানে মোবাইল ঠিক হয় না, ভালোবাসা ঠিক হয় কি? এই কথা শুনে আশপাশের মানুষ হেসে ফেলল। ধীরে ধীরে দোকানে কাজ বাড়তে লাগলো, মানুষ আসতে শুরু করলো। কারণ আর্য প্রতিদিন হাসি মুখে বলতো, ভাই টাকা না থাকলেও মোবাইলটা ঠিক করেই দিচ্ছি, পরে যেটুকু পারো দিও। এই কথা শুনে গ্রামের মানুষ বলতো, এই ছেলে তো সোনাগ। এদিকে স্কুলেও নন্দিতা তার নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। হেডস্যার বলতেন, আপনার মতো শিক্ষক পেলে গ্রাম বদলাবে। এই প্রশংসায় সে আবারও মনে মনে আর্যকে ধন্যবাদ দিত, কারণ এই বিশ্বাসটা তার কাছ থেকেই পাওয়া। কিন্তু গল্পে তো কেবল আলো থাকে না, ছায়া আসে। এক সন্ধ্যায় নন্দিতা বাড়ি ফিরে দেখে আর্য ফোনে কথা বলছে, মুখ গম্ভীর। হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু এভাবে পারবো না। না আমার স্ত্রী এখন চাকরি করে, না আমি চাই না তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক। নন্দিতা কিছুটা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? আর্য বলল, জয়ন্ত বলছে শহরে ফিরে যেতে, একটা বড় কোম্পানি আমার রেজুমে চাইছে। তবে মানে তুই চাকরি ছাড়বি কিভাবে? অরুণা তো এখানে স্কুলে ভর্তি। আমার মা তো এখন ভালো আছে। আমাদের দোকানও চলছে। এই কথায় নন্দিতা চুপ করে গেল। তার চোখে ছিল দ্বিধা। সে জানত শহর মানে নতুন সুযোগ, কিন্তু গ্রাম মানে শান্তি। সে জানত ভালোবাসা মানেই ত্যাগ। সে ধীরে বলে উঠল, তুমি যাও, আমি আর অরুণা সামলে নেব। কিছুদিন পরে আমরাও চলে যাব। তুমি তোমার স্বপ্নে উঠতে শেখো, আমি নিচে দাঁড়িয়ে বাতাস দিব। এই কথা শুনে আর্যর মুখে প্রশংসা নয় কান্না চলে এলো। সে বলল, তুই না থাকলে আমি কিছুই না। আর্য যখন শহরের উদ্দেশ্যে রওনা দিল, তখন ভোরের আলো আসেনি। চারপাশে সাদা কুয়াশা ভাসছে, আর সেই কুয়াশার মাঝে দাঁড়িয়ে ছিল নন্দিতা। চোখে ছিল জল, অথচ ঠোঁটে ছিল একটুকরো সাহসী হাসি। অরুণা তখন ঘুমিয়েছিল, আর আর্য যখন গেট পেরিয়ে গেল, তখন একবারও পেছন ফিরে তাকায়নি। যেন সে জানে পেছনে তাকালেই চোখ থেকে ভেঙে পড়বে তার ভরসার পাহাড়। নন্দিতা বাড়ি ফিরে এসে ছাদের কোণে দাঁড়িয়ে চেয়ে রইল অনেকক্ষণ। সে জানে দূরত্ব মানেই সম্পর্কের শেষ নয়। সে জানে ভালোবাসা মানে অপেক্ষা, ভালোবাসা মানে নিজেকে মুছে দিয়ে অপরের স্বপ্নকে রং করা। সেই দিন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। সকালবেলা ঘুম থেকে উঠে নন্দিতা মেয়েকে স্কুলে পাঠিয়ে স্কুলে যেত। দুপুরে ফিরে রান্না করে দোকানে গিয়ে খোঁজ নিত। সেই দোকানটাও সে ছেড়ে দেয়নি, কারণ এটা তো তাদের ভালোবাসার প্রথম অর্জন।
প্রতিদিন সন্ধ্যায় আর্য ফোন করত, ভিডিও কলে মেয়েকে দেখে হাসত আর নন্দিতাকে জিজ্ঞেস করত, তুই ক্লান্ত না? নন্দিতা হাসত, তোর মুখ দেখলেই সব দূর হয়ে যায়। কি তারা দুজনে সেই ফোনের স্ক্রিনের ভেতরেও একে অপরকে ছুঁয়ে ফেলত। শহরে গিয়ে আর্যর জীবন বদলে যাচ্ছিল। সে একটা বড় কোম্পানিতে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ শুরু করেছিল, কিন্তু শহরের কোলাহলে মাঝে মাঝে সে ক্লান্ত হয়ে যেত, অফিসে ফিরতে দেরি হতো, মাঝে মাঝে ফোন ধরতে পারত না। এদিকে গ্রামের সময় তার নিজস্ব ছন্দে চলছিল। একদিন সন্ধ্যায় স্কুল থেকে ফিরে নন্দিতা দেখতে পেল দোকানের তালা খোলা, ভেতরে জুয়েল নামের ছেলেটা বসে আছে, যে আগে মাঝে মাঝে সাহায্য করত। সে বলল, দিদি, আজ একটা লোক এসে জিজ্ঞেস করছিল আর্যদা কবে ফিরবে। নন্দিতা চমকে উঠল, কে? ঠিক চিনতে পারিনি, তবে দেখতে শহরের মতোই লাগছিল, মুখে দাড়ি, সানগ্লাস পরা। এই কথা শুনে নন্দিতার বুকের মাঝে কেমন একটা কাঁপুনি শুরু হলো। সে জানত এই দোকান তাদের ছোট অথচ অমূল্য স্বপ্নের ঠিকানা, কেউ যেন সেটা কেড়ে নিতে না চায়। এদিকে আর্য অফিসে এক সন্ধ্যায় বসে আছে, হঠাৎ বস এসে ডেকে বললেন, কি তোমার কাজের প্রশংসা এসেছে, কোম্পানির মালিক তোমার সঙ্গে দেখা করতে চায়। সে শহরের বাইরে থাকেন, কিছুদিন পর দেশে ফিরবেন। তুমি তৈরি থেকো, তোমার সামনে বড় সুযোগ আসছে। এই কথা শুনে আর্যর বুকটা হঠাৎ দম বন্ধ হয়ে গেল। সে জানে এই সুযোগ মানে ক্যারিয়ারের বিস্ফোরণ, কিন্তু এর মানে আরও দীর্ঘ সময়ের জন্য স্ত্রী কন্যা থেকে দূরে থাকা। সে জানে নন্দিতা কখনো মুখে বলবে না, কিন্তু প্রতিদিন তার চোখের নিচের কালি আর কণ্ঠের ক্লান্তি বুঝিয়ে দেয় কতটা একা সে। রাতে ফোনে নন্দিতা হেসে বলল, তুই যদি অনেক বড় হয়ে যাস, আমি কি তোর ছোট্ট মাটির ঘরের জায়গায় থাকব? আর্য বলল, তুই আমার পৃথিবীর কেন্দ্র, তোর বাইরে কিছু নেই। তুই আমার প্রেরণা, তুই না থাকলে আমি কিছুই না। এর মাঝে ঘটে এক বিস্ফোরণ। গ্রামের একদিন দুপুরবেলা অরুণা স্কুল থেকে ফেরার পথে হঠাৎ জ্বর আসে, জ্বরটা বাড়তে থাকে। নন্দিতা যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার বলে, টাইফয়েড, রাতেই ভর্তি করতে হবে। সেই মুহূর্তে যেন নন্দিতার সব আকাশ ভেঙে পড়ল। সে ফোন করে আর্যকে জানালো। আর্য অফিস থেকে ছুটি নিয়ে আসতে চাইলেও পারল না, কারণ তখন ঠিক সেই সময় কোম্পানির মালিক ফিরে এসেছেন। আর্য না থাকলে কাজ থেমে যাবে। আর্য শুধু বলল, আমি আসতে পারছি না, তবে আমি রোজ ভিডিও কলে থাকব। তুই শক্ত থাকিস, আমি তোকে প্রতিদিন সাহস দেব। আমি প্রতিদিন অরুণার গান গাইব, তুই ওকে শোনাবি। রাতগুলো কাটতে লাগলো। হাসপাতালের সাদা দেওয়ালে চুপচাপ বসে নন্দিতা মেয়েকে বুকের কাছে ধরে রাখতে রাখতে মোবাইলে আর্যর কণ্ঠ শুনিয়ে দিত, তুই ঘুম পাড়ানির গান গাই না? আর্য গাইত, ঘুম পাড়ানি মাসিপিসি মোটা তালে হাঁটেই। মাঝরাতে মেয়ের কপালে হাত রেখে সে বলতো, তুই জিতবি মা, তোর বাবা আসছে, আমরা তিনজন আবার একসাথে হব। চিকিৎসার পর অরুণা সেরে উঠল, হাসপাতাল থেকে ছাড়া পেল। সেই দিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে নন্দিতা ভিডিও কলে আর্যকে বলল, তুই বড় হবি ঠিক আছে, কিন্তু মনে রাখিস আমরা এখানে অপেক্ষা করি, তোর জন্য, তোর প্রতিটা নিঃশ্বাসে আমরা বাসি। আর্য তখন ভিডিওর ওপাশে দাঁড়িয়ে বলল, তুই যদি চাইস আমি কালই চাকরি ছেড়ে ফিরব। আমার কাছে তোর ভালোবাসা বড়, ও স্বপ্ন বড় না, যদি তাতে তুই না থাকিস। এই কথার মধ্যেই কেটে গেল 2 বছর। আর্য এখন কোম্পানির হেড অফিসে কর্মরত। মাসে একবার গ্রামে আসত নন্দিতা, সেই একবার দেখা পাওয়ার জন্য 1 মাস পার করত হাসি মুখে। একদিন সন্ধ্যায় হঠাৎ ফোন এলো। মেয়েটা ফোন ধরেছে, বাবা তুমি কবে আসবে? আর্য বলল, আর কদিন মা। মা তো কাঁদে রাতে। এই কথা শুনে আর্য স্তব্ধ হয়ে গেল। রাতে ফোনে বলল, তুই কাঁদিস? নন্দিতা বলল, না, তুই আমার জন্য না, নিজের জন্য কাঁদিস। তুই কি ক্লান্ত? নন্দিতা চুপ। পরদিন সকালে আর্য সেই অফিসে গিয়ে বসকে বলল, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আমি ফিরে যাচ্ছি। আমি আমার মেয়ের প্রথম স্কুল অনুষ্ঠান মিস করতে চাই না। আমি আমার স্ত্রীর পাশে দাঁড়িয়ে চায়ের কাপ ধরাতে চাই। বস অবাক হয়ে বললেন, তোমার সামনে ভবিষ্যৎ কি? আর্য বলল, আমার বর্তমানই আমার ভবিষ্যৎ। আর আমার বর্তমান আছে সেই ছোট্ট ঘরের ভেতরে, যেখানে এক মা আমার সন্তানের গাল টিপে হাসে, যেখানে প্রতিদিনের খাবারে মেঘলা ভালোবাসা থাকে, যেখানে আমি আর আমার স্ত্রী একসাথে একটা মোবাইল চার্জার ঠিক করে আনন্দ পাই। আর্য ফিরে আসলো। সেই ফিরেই নতুনভাবে শুরু করলো তাদের ব্যবসা। মেয়েটা তখন স্কুলে গাইডেন্স কাউন্সিলরের সামনে বলেছিল, আমার বাবা একজন হিরো, সে আমার মাকে ভালোবাসে। আর মা প্রতিদিন সকালে আমার কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসা মানেই কাছে থাকা না, ভালোবাসা মানে দূরে থেকেও পাশে থাকা। সেদিনটা ছিল বসন্তের এক মৃদুমন্দ বাতাসে ভরা সন্ধ্যা, যখন শিউলি জানালার পাশে বসে থেকে থেকে তাকিয়েছিল আর বারবার মোবাইল স্ক্রিনে ভেসে উঠছিল একটিই নাম, অরুণ। অনেকদিন পর সে ফিরেছে দেশে, কিন্তু কোনো কথা হয়নি, কোনো মেসেজও নয়, এমনকি একটা দেখা করার চেষ্টাও করেনি। অথচ এই অরুণই ছিল সেই মানুষটা যার জন্য শিউলি একদিন তার সমস্তটুকু স্বপ্ন বিসর্জন দিয়েছিল, যাকে সে ভালোবেসেছিল নিজের অস্তিত্ব দিয়েই। তবে গল্পটা কি সত্যিই এতটাই একমুখো ছিল?
ঠিক তখনই কলিং বেলের শব্দ, শিউলি দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে অরুণ। ক্লান্ত, একটু শুকিয়ে যাওয়া, চোখে এক ধরনের অপরাধবোধ আর প্রতীক্ষার ছায়া। শিউলির চোখ দুটো ছলছল করছিল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না। শুধু একটা শান্ত হাসি দিয়ে বলল, এসো অরুণ, ভেতরে এসো। অরুণ চুপচাপ ভেতরে ঢুকে বসল, তারপর বলতে শুরু করল, শিউলি, আমি পালিয়ে গেছিলাম নিজের কাছ থেকেই। ভেবেছিলাম বিদেশ গিয়ে সব ভুলে যাব। কিন্তু প্রতিদিন রাতে যখন ঘুম ভাঙত, তখন শুধু তোমার মুখটাই মনে পড়ত। আমি দেখিনি তোমাকে ভুলতে পারবো কিনা, আমি জানতাম ভুলতে পারবো না। শিউলি ধীরে ধীরে এগিয়ে এসে অরুণের পাশে বসল। কিছু না বলে হাতটা বাড়িয়ে অরুণের কাঁধে রাখল। অরুণ বলল, তুমি জানো শিউলি, বিদেশে বড় চাকরি, বড় গাড়ি, বড় বাড়ি, সব পেয়েছি, কিন্তু ওইসব জিনিস আমাকে তুমি হতে দেয়নি। আমি ভীষণ একা হয়ে পড়েছিলাম। শিউলি প্রথমবারের মতো কথা বলল, গলায় ছিল দাগ কাটানো নরম কোমলতা। তুমি কি জানো অরুণ, প্রতিদিন বিকেলে আমি তোমার জন্য জানালার পাশে বসে থাকতাম, প্রতিটি পূর্ণিমা রাতে তোমার চিঠিগুলো পড়তাম, প্রতিটি পাখির ডাক শুনে মনে হতো তুমি ফিরে এসেছ। অথচ তুমি কোনো বার্তা পাঠাওনি, কোনোদিন বলনি আসি। অরুণ মাথা নিচু করে বসেছিল, কিন্তু তার চোখে জমে থাকা অশ্রুর ভার লুকাতে পারেনি। সে বলল, আমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী, ব্যর্থ বন্ধু, তবু আজ আমি এসেছি শুধু একটাই অনুরোধ নিয়ে। তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দাও, আর যদি পারো তাহলে আবার একবার আমাকে জীবনে ঢুকতে দাও। শিউলি কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স নিয়ে এলো। তার ভিতরে ছিল পুরনো ছবি, একটা লাল টিপ, এক জোড়া কাচের চুড়ি, আর সেই চিঠিগুলো, যেগুলো অরুণ লিখেছিল অনেক বছর আগে। সে বলল, এই জিনিসগুলো আমি আগলে রেখেছিলাম, কারণ জানতাম একদিন তুমি ফিরে আসবে। কিন্তু ফিরে আসার সাহস পাবে কিনা জানতাম না। আজ তুমি সাহস করে ফিরেছ, তাই আমি আর না বলবো না। তারপর এক সোনালি আলোয় ভেসে গেল ঘরটা। অরুণ শিউলির পাশে দাঁড়িয়ে একটা নিঃশব্দ প্রতিজ্ঞা করল, এইবার আর হারিয়ে যাবে না, আর কষ্ট দেবে না, আর কোনোদিন ফেলে যাবে না। তারপর দিনগুলো বদলাতে শুরু করল। দুজন মিলে আবার নতুন করে সাজালো সেই পুরনো ভাঙাচোরা স্বপ্নগুলো। ঘরের কোনায় বেজে উঠল হারমোনিয়ামের সুর, ছাদে গাছ লাগালো, সন্ধেবেলা একসাথে চা খেল। বৃষ্টি হলে জানালার পাশে বসে শিউলি গান গাইত, অরুণ পাশে বসে শুনত। আর গল্পটা শেষ হলো না, কারণ প্রেমের গল্প শেষ হয় না, শুধু সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা, সেটা তো একবার জন্মালে হাজার ঝড়েও মরে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।